দর্শক এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, মতামত তুলে ধরার চেষ্টা করি আমন্ত্রিত অতিথিদের। আজ আমাদের সঙ্গে তিনজন গুরুত্বপূর্ণ অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক, দৈনিক সমকাল। আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। আমরা আলোচনায় যেতে চাই, তার আগে কয়েকটি শিরোনাম, প্রধান খবর দর্শকদের জানাতে চাই, যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা বিশ্লেষণ করতে চাই আজকের নিউজ রুম সংলাপে। মাদক মামলায় 4 দিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক রাজেরও 4 দিনের রিমান্ড, 16 দিনের জিজ্ঞাসাবাদে পিয়াসা চক্রের মিশু ও জিসান। ধান্দ্রা বাজরাও নেতা হতে চাই, ভুইফোড়ের অপকর্মের ছাড় নেই ভুইফোড়দের, হুঁশিয়ারি আওয়ামী লীগের। ঢাকা দক্ষিণের কমিটিতে ত্যাগীদের রাখার আহ্বান। করোনা রেকর্ড 264 জন মারা গেছে গত 24 ঘন্টায়। করোনায় এক সপ্তাহে পেছালো গণটিকা দান কর্মসূচি। গণমাধ্যমের শিরোনাম এরকম, পরিকল্পনার গলদেহ চোট গণটিকায়, আশা জাগানো কর্মসূচি নিয়ে হতাশা। সিনোফার্ম থেকে কেনা হচ্ছে 7.5 কোটি ডোজ টিকা। আজ থেকে চলছে অভ্যন্তরীণ ফ্লাইট পোশাক কারখানার পাশাপাশি। এসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আবু সাইদ খান শুরু করতে চাই। আবু সাইদ খান, নিশ্চয়ই পরিমণি এবং চলচ্চিত্র প্রযোজক রাজের খবর আপনার নজর আড়ায়নি, একটু জানতে চাই, মানে চলচ্চিত্র জগতের যারা নায়ক নায়িকা, প্রযোজক, পরিচালক, তাদের জীবন যেমন আমরা দেখছি এখন, কতটা স্বাভাবিক মনে হয়? হচ্ছে তিনি গ্রেপ্তার হয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ না। সবাই আইনের ভিতর থেকে, নিয়মের ভিতর থেকে, সামাজিক শৃঙ্খলার মধ্যে থেকেই জীবনযাপন করতে হবে। তো এটা একটা দিক। তবে পরিমণি কিংবা পিয়াসা, বউ, এটাই কি সবচেয়ে বড় সমস্যা? আমার কাছে কিন্তু সেই প্রশ্নটা এসে যায়। কেননা এখানে কোটি কোটি টাকা পাচার হওয়া, বিদেশে যাওয়া, বেগম পাড়া, বিভিন্ন জায়গায়, এবং অর্থনীতিকে যারা ধস নামাচ্ছে, রাজনীতিতে হাইব্রিড ইত্যাদি বাদ দিয়ে এই আলোচনা কিংবা এখানে দৃষ্টি নিবদ্ধ করা। এবং আমরা লক্ষ্য করি কয়েকদিন ধরে হেলেনা জাহাঙ্গীর, পিয়াসা, মৌ, পরিমণি এর ভিতরে আলোচনা ঘুরপাক খাচ্ছে। এতে কিছু লোক কিন্তু পুলকিত হচ্ছে, যারা নারী মানে নরক, এদের সাথে একটা বিল আছে। একই মামলা কিংবা এক ধরনের মামলা না, এরা হচ্ছে নারী। সমাজে এক ধরনেরই আছে, নারী মানে পাপ, নারী মানে নরক, নারী মানে তারা গৃহবন্দী থাকবে, অন্য জীবনে আসবে না। তো তারা কিন্তু এই ঘটনার মধ্যে না, কিন্তু যে জগৎ আপনি দেখছেন, যে জীবন যতটা আমরা দেখতে পাচ্ছি, এটা গুরুত্বপূর্ণ মনে হয় কিনা, মানে একটা সমাজের জন্য এগুলা গুরুত্বপূর্ণ না খবরের শিরোনাম হওয়া? জি, চিত্র জগতের একটা হচ্ছে বাইরের একটা গ্ল্যামার আছে, ভিতরে চিত্র জগতে কিছু ঘটনা, এই ধরনের ঘটনা কিংবা কিছু জীবন আচার সম্পর্কে এখানে হলিউড থেকে আরম্ভ করে বলিউড এবং ঢাকা তো বটেই। তো অনেক সময় অনেকে গাইডেন্সের বাইরে চলে যায়, তো সেগুলোকে গাইড করার জন্য অভিভাবক থাকে। তো আমাদের মনে হয় যে চিত্র জগতে সেই অভিভাবকত্বের একটা অভাব ঘটেছে, যার কারণে এই মেয়েগুলো যারা বিভিন্ন, এমনকি তৃণমূল থেকে উঠে আসা, তাদেরকে গাইড করা, সঠিক পথে পরিচালনা করা, সেই সমস্যা রয়েছে। আর একটা হচ্ছে যে আমরা যেন সবকিছু বাদ দিয়ে, এখানে যে ব্যাপারটা হলো যে, যেমন ধরুন মাদক, এই মাদক নিয়ন্ত্রণের জন্য ব্যক্তিগতভাবে কে মাদক সেবী, তার চেয়ে বড় কথা হচ্ছে মাদক ব্যবসায়ী, মাদক সরবরাহকারী, মাদক পাচারকারী, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। মাদক সম্রাট যদি বাইরে থেকে যায় আর মাদক সেবী কাউকে গ্রেফতার করে, এটা সমাধান হবে বলে আমার মনে হয় না। এই জায়গাগুলো আমাদেরকে সতর্ক হওয়া দরকার। তারপরে আমি মনে করি আইনের ঊর্ধ্বে কেউ না, তবে সেই কোনটা আজকে সামাজিক, ধরুন সমাজে অনেকগুলো অনিয়ম আছে, কিংবা আমার শরীরে অনেক রোগ আছে, তো এই রোগ কোনটা আগে চিকিৎসা করতে হবে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হচ্ছে যে এমন কোন নারীদের সম্পর্কে কিংবা চিত্রজগৎ সম্পর্কে এই ধরনের অভিযানের মধ্য দিয়ে যেন কোনো নেতিবাচক ধারণা তৈরি হলে, এটা টোটাল শিল্পের উপর, চলচ্চিত্র শিল্প কেমন গড়ে উঠছে তার উপর একটা নেতিবাচক প্রভাবও পড়তে পারে। সবকিছু বিবেচনায় রেখেই আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত এবং মিডিয়াকেও সেইভাবে ভাবা উচিত বলে আমি। জি, অনেক ধন্যবাদ আবু সাইদ খান। নাজমুল আশরাফ, এই যে বাসায় মিনি বার এবং আমরা চিত্র প্রযোজক রাজের বাসা থেকে যেটা উদ্ধার করা হচ্ছে আপনার বিকৃত যৌনাচারের
যৌন অপকর্মের যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং মানে লাইসেন্স থাকা সত্ত্বেও এসব মানে কার্যকলাপ মানে বাসায় মিনি বার থাকা, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম আবু সাইদ খানের কাছে যে চলচ্চিত্র জগৎটার উপরে বাংলাদেশের যে চলচ্চিত্র জগৎ যেটি দিয়ে শেষ করেছেন আবু সাইদ খান, সেটির কোনো প্রতিফলন এখানে দেখা যাচ্ছে কিনা? মানে পুরো জগৎটা তো নিশ্চয়ই এরকম না, কিন্তু মানে কোনো রকম বিরূপ প্রভাব পড়তে পারে কিনা এর মধ্য দিয়ে, দুই একটি স্যাম্পল যেটি আমরা দেখতে পাচ্ছি। আপনার দুটো প্রশ্নের উত্তর হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র বা সামগ্রিকভাবে বিনোদন বা সাংস্কৃতিক জগতের প্রতিফলন এটা না। দ্বিতীয় হচ্ছে যে এই ঘটনার ফলে আপনার বিনোদন জগতে, চলচ্চিত্রে, নাটকে, সিনেমায়, গানে যা কিছু আমরা বলি সেগুলোর উপর কোনো প্রভাব পড়বে না। আর আমি একটু দ্বিমত করি সাইদ ভাইয়ের সাথে যে বাংলাদেশের অনেক বড় বড় সমস্যা আছে। এই মুহূর্তে সারা বিশ্বের এক নম্বর সমস্যা হচ্ছে করোনা মহামারী, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, দুর্নীতি, প্রশাসন সবকিছু মিলে যদি ধরি অনেক বড় বড় সমস্যা আছে। সেগুলো নিয়ে তো বছর জুড়ে, বছরের পর বছর, মাসের পর মাস আমরা কথা বলি, কিন্তু পরিমণিদের ঘটনাটাকে যদি আপনি ছোট করে দেখেন বা অবজ্ঞা করেন সেটাও ঠিক হবে না। এখন এই পরিমণি, পিয়াসা, মৌ, তারপরে একা, ডক্টর ঈশিতা, তারপরে হচ্ছে আপনার এই ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, ঘটনাগুলো একের পর এক ঘটার কারণে এরকম একটা ধারণা হতে পারে তাহলে কি এই জগতের মানুষদেরকে হেয় করার চেষ্টা বা এরাই সব অপরাধে যুক্ত, অথবা নারীদেরকে সেভাবে আনা হচ্ছে কিনা। পুরুষাসিত সমাজে আমরা যদি গত 1 বছর, 5 বছর, 10 বছরের রেকর্ড দেখি, বড় বড় অপরাধের ক্ষেত্রে, প্রতারণার ক্ষেত্রে, বেআইনি অনৈতিক কাজকর্মের ক্ষেত্রে প্রায় শতভাগই হচ্ছে পুরুষরা জড়িত থাকে, হয়তো 2-1% নারীরা। কিন্তু এই সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেল যে এক একজন নারী এক একজন যেন মাফিয়া ডন হয়ে উঠেছেন এবং তাদের প্রতারণার যে ধরন, যে বিস্তার, যে বিস্তৃতি, এটি মনে হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। হয়তোবা এই কজন নারী হয়তো সমগ্র নারী গোষ্ঠীর মধ্যে এত বড় অপরাধ করেছেন, আর কিছু হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এটা ভাববার কারণ নাই যে নারীরাই শুধু অপরাধ করছে। আর এই জায়গাটা আমি একটা কথা বলে শেষ করব যে যাদের নিয়ে আমরা আলোচনা করছি, যাদের সম্প্রতি ধরা হলো, তাদের যে নাটকীয়তা আমরা গণমাধ্যমের সুবাদে আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে বলা কথার মাধ্যমে দেখলাম, এটা আমার কাছে মনে হচ্ছে কি যে আমরা যখন 1 ঘন্টার একটি নাটক বা 3 ঘন্টার একটি সিনেমা দেখি, তখন আমরা জানি না এই 1 ঘন্টার নাটক বা 3 ঘন্টার সিনেমার পেছনে কত মানুষ কাজ করে, কত মানুষের শ্রম, কত মানুষের মেধা, পরিকল্পনা, আরো অনেক কিছু বিনিয়োগ থাকে, সেটা আমরা জানি না। পর্দা যা দেখি তাই। এই ঘটনাগুলোর ক্ষেত্রে আমার মনে হচ্ছে যা গণমাধ্যম দেখাচ্ছে, যা আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আমরা শুধু এটুকুই জানতে পারছি। এর পেছনে কি, আড়ালে কি, কেন একের পর এক নারীদেরকে ধরা হচ্ছে, কেন এই অপরাধগুলো এখনই ধরা হচ্ছে, তারা কি আজকে অপরাধ করেছেন বা কালকে অপরাধ করেছেন, দীর্ঘদিন ধরে যদি এই কাজ। জি নাজমুল আসলাম, আমি এই জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে ধরেন এই যে জীবনযাপন বা যেসব প্রতিচ্ছবি আমরা এখন দেখছি, এটি তো আর একদিনে হয়নি, দীর্ঘদিনের ফসল। এবং পরিমণি এই জীবনযাপন তো আজ থেকে করেনি। র্যাব আজকে ব্রিফিংয়ে বলেছে 2016 সাল থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং মানে অনেক বেশি মাদক না নিলে তিনি থাকতে পারেন না একরকম সেই জায়গায়। এবং চিত্র প্রযোজক রাজের বিষয়টাও এসেছে, দীর্ঘদিন ধরে তিনি এই যে বিকৃত যৌনাচারের ব্যবসা করেন এবং তার মোবাইলে অনেক পর্নোগ্রাফি পাওয়া গেছে। এগুলো তো একদিনের বিষয় না। এর আগে কেন মানে এদেরকে এই পর্যন্ত আসতে এর পেছনের হোতা কারা কিংবা সহযোগিতা করেছে কারা, সেই বিষয়গুলো সামনে আসা বলে দরকার মনে করেন? জি প্লাবন, আমি এটাই বলছিলাম যে এরা কেউই এই অপরাধগুলো হঠাৎ করে একদিনে করে নাই, এখন করে নাই। তাহলে দীর্ঘদিন ধরে যে চলে আসছিল সেটা কেন আমরা আগে জানলাম না, গোয়েন্দারা জানলো না, ব্যবস্থা নিল না? 1 আর 2 হচ্ছে যে তাদের অপরাধগুলো আমরা জানতে পারছি আইন শৃঙ্খলা বাহিনীর মুখ থেকে, কিন্তু এর তো একটা দিক, আমরা এদের সাথে যারা যুক্ত, যারা এদের পৃষ্ঠপোষক, যারা এর পেছনের লোক, যারা এদের খদ্দের, যারা এদেরকে এই অবস্থায় নিয়ে এসেছে, যাদের কারণে তারা এরকম অপরাধী হতে পেরেছে, সেই মানুষগুলো কিন্তু সমাজের খুবই প্রভাবশালী দাপটে লোক। এটা আমরা কিন্তু নানান ভাবে ইঙ্গিত পাচ্ছি এবং তাদেরকেও ধরা হবে, তাদেরকেও ছাড়া হবে না আমরা শুনছি। কিন্তু যে কোনো একটা অভিযান আমরা দেখি যখন চলমান থাকে, মানুষের মধ্যে একটা প্রত্যাশা জন্মায় যে এই ধরনের অপরাধ, এই ধরনের মানুষ, এই ধরনের বিস্ফোরক সমাজ থেকে নির্মূল করা পর্যন্ত সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাবে, কিন্তু সেটি হয় না। আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ শুরু হয়েছিল, তো ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নানান ভাবে, সেগুলো কিন্তু চলমান থাকে নাই। ফলে এইটাও যে চলমান থাকবে আমরা এটা মনে করি না। শেষ বাক্য বলি, পরিমণির ঘটনার
আরেকটা দিক আমরা যেটা জানি, কিছুদিন আগে তার যে ভোট ক্লাবের কাহিনী, এবং সেখানে একজন প্রভাবশালী ব্যবসায়ীকে তিনি জেলে পাঠিয়েছিলেন, মামলা ফাঁসিয়েছিলেন, আর সেই ব্যক্তির সাথে কারা যুক্ত এবং তাদের কতটা প্রভাব ক্ষমতা, সেটারই একটা পাল্টা রূপ এবং এক ধরনের প্রতিশোধ বলে মনে হচ্ছে অনেকের কাছে, এবং এটাকে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই। আর শেষ লাইনটা যদি যুক্ত করতে চাই, যে এই মানুষগুলোর এই অপরাধগুলো নিশ্চয়ই আমলে নিয়ে বিচার করা হবে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদেরকে দেখান, যেভাবে বলেন, আমরা গণমাধ্যম ঠিক ওটারই প্রতিফলন ঘটাই। এর বাইরে সত্যগুলো আমাদের বেরিয়ে আসা উচিত। আর তারা যখন তল্লাশি অভিযান চালান, কতটা আইন মেনে চলেন, তল্লাশির জন্য তারা কাগজপত্র নিয়ে যান কিনা, যা পাচ্ছেন তার সাথে কিছু যোগ করেন কিনা, এই বিষয় নিয়েও কিন্তু অনেক অবিশ্বাসের ব্যাপার আছে। ফলে সবকিছুর ক্ষেত্রে আমি বলবো গণমাধ্যমের সীমাবদ্ধতার পরও যা কিছু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলছেন এবং দেখাচ্ছেন, তার চেয়ে বেশি কিছু তার পেছনের বা আড়ালের যা কিছু, সেই বিষয়গুলো আমাদেরকে বের করে আনা দরকার। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এই যে ডিজে পার্টি এবং এই যে ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ব্যবসা সবকিছু মিলিয়ে এই জগৎ সম্পর্কে কতটা তথ্য সামনে আসছে বলে আপনার মনে হয়, যতটা আমরা এখন দেখতে পাচ্ছি? প্রকৃত ঘটনা এরকম, কিংবা আরো বেশি কিছু আছে? তাগিদি বা কি থাকবে এই জায়গায়? আচ্ছা, আমি আবু সঈদ খান ভাইয়ের কথা ধরেই বলি, এইটা মডেলিং বা সিনেমা শো বিজনেস যেটাকে আমরা বলি, এটা যদি আপনি সারা পৃথিবীতে দেখেন, এটা হলিউড দেখেন, মুম্বাই দেখেন, তবে ইভেন আমস্টারডামে, কোপেনহেগেনে আপনি গিয়ে দেখেন, এর সাথে বিশেষ করে মদ, এখানে একটা গুলাই ফেলছি কিনা আমরা, মদ আর মাদক, এই দুইটার একটা মদ একেবারে ওতপ্রোতভাবে জড়িত এই ব্যবসার সাথে সারা পৃথিবীতে আপনি দেখেন। আর এরপরে মাদকের ব্যাপারটাও কিন্তু শুধু আমাদের দেশে একজন দুইজন নায়ক নায়িকা, এটাও অনেক পুরনো ঘটনা, এখন এটা উদ্ভাসিত হয়েছে বলতে পারেন বেশি করে, কিন্তু এই পুরনো এগুলো এই ব্যবসার সাথে বিশেষ করে মডেলিং এবং যেটা বলা হয় সিনেমা, এর সাথে এই সম্পৃক্ত অনেক পুরনো। আর আমি যেটি বলেছে র্যাবের পক্ষ থেকে, এই জায়গায় প্রশ্ন ছিল পরিবহনের লাইসেন্স আছে কিনা। বলা হচ্ছে পরিবহনের লাইসেন্স আছে, যেটি কপি সেটি মেয়াদ উত্তীর্ণ, এবং তার বাসায় যে পরিমাণ মদ পাওয়া গেছে সেটি লাইসেন্সে কভার করে না, অনেক বেশি মদ পাওয়া গেছে। জি, এরকম লাইসেন্সের কথা জানতাম না। মদ যারা খায় তারা লাইসেন্স নিয়ে খায়, সেটাও আমার ধারণা ছিল না। এখন শুনলাম লাইসেন্স আছে, কিন্তু বাংলাদেশে মদ সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা আছে, কিন্তু মদের কোনো অভাব নেই। এবং আপনি তো এই একটা বাড়িতে মদ পাওয়া গেছে, আমি নিশ্চিত করে বলি, এই গুলশান মনালী বাড়ি দ্বারা অনেক প্রাইভেট বাড়ি আছে, এই বাড়িতে এই এরকম মদের যে কি বলা হয় মিনি বার, আপনি অনেকগুলোই পাবেন। আর বিশেষ করে যেগুলাকে আমরা বলি কটেজ হাউস বা বাগান বাড়ি, ওগুলোতে গিয়ে দেখেন ওরকম সাজিয়ে রাখছে, এরকম আছে। আমি যেটা বলবো, যিনি এই ব্যাপারে ভিকটিম বা যাকে ধরা হলো, যারা ধরলো, যারা মিডিয়া যেভাবে উপস্থাপন করলো, আমার মনে হয় এর মধ্যে কোনো সেন্সিটিভিটি যেটা এটা আমরা ধরে রাখলাম কিনা, অথবা আমরা যথাযথভাবে করলাম কিনা। যেভাবে যাকে ধরতে গেল সে একটা লাইভ ব্রডকাস্ট করলো, সেখানে 2.5 লক্ষ লোক তার এই বিষয়টা দেখলো, আর একজন চিত্রনায়িকা মহিলা, তাকে ধরতে যখন একেবারে র্যাবের পুরা শত র্যাব চলে যায়, অথবা বাংলাদেশের 40টা মিডিয়া চলে যায় এই ব্যাপার, এবং মিডিয়াতে যে সকল শব্দ চয়ন করা হয়েছে, আমি মনে করি এইগুলোর ব্যাপারে আমাদের মধ্যে আরো প্রশিক্ষণ, কারণ এই নিউজগুলো এইভাবে যেভাবে আসছে, যেভাবে অভিযান চালানো হয়েছে, অথবা যিনি এই অভিযানে ধরা পড়লেন ওনার নিজের ব্যবহার, এই সবগুলোর মধ্যে আমার মনে হয় অসঙ্গতি আছে, এবং এইটা নিয়ে আমাদের ভাববার দরকার আছে। কারণ এই ব্যাপারটা অবশ্যই নাজমুল আশরাফ বলছে যে আমাদের যে একটা ইন্ডাস্ট্রি সিনেমা, এখানে হাজার লোকের কর্মসংস্থান যদিও এখন প্রতিষ্ঠিত, তারপরেও কিন্তু আমাদের বছরে 100-150 করে সিনেমা কিন্তু এখনো বের হয়, এবং কোনো না কোনো ভাবে এক শ্রেণীর দর্শক কিন্তু এখনো সিনেমা দেখে। আর আমাদের টেলিভিশন চ্যানেল গুলো কিন্তু কতগুলো চ্যানেল তো সিনেমা নির্ভর টেলিভিশন সেটআপ, তো সেই জন্য এই শিল্পকে মানে একটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করা, অথবা এর ব্যাপারে মানুষের একটা নেতিবাচক মনোভাব ডেভেলপ করা যদি এইগুলোর কারণে হয়, তাহলে এটা তো দুঃখজনক হবে। কারণ নাজমুল হাসান কথা বলছে, এটা পুরো সাংস্কৃতিক অঙ্গন বা সিনেমা জগতের পুরো চিত্র কিন্তু এটা না। আর অবশ্যই মাদকের যে ব্যাপারটা, আমি আবারও বলছি, আমরা বোধহয় কথা বলার সময় মদ আর মাদকের মিশিয়ে ফেলতেছি কিনা। মদ ইজ এক ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হোল ইন্ডাস্ট্রি, এটা সারা পৃথিবীতে
এন্ড কেউ কেউ অনেকে বলে, যারা এটার পক্ষে বলে, there is a direct relationship between creativity and alcoholism. মানে কিছুই খায় না আর দুনিয়াতে বিশ্বসারে কিছু একটা সৃষ্টি করে বলছে, এরকম ঘটনা খুব কম আছে। এটা কেউ যদি আপনি বিরক্ত হন, তারপর এটা বাস্তবতা হচ্ছে। এটা ফ্যাশন অথবা যে কোনো কারণে হোক, এটার সাথে মদের সাথে তো ধরেন ইয়াবা পাওয়া গেছে, আইস আছে, এলএসডি আছে, জি এগুলোও তো মিলেছে সেখানে। জি সেখানটাই আমি বলছি, সেখানটাই আসেন, সেখানটায় এই যে এইগুলো এইসব অভিযান দিয়ে তো শেষ করা যাবে না, চিরুনি অভিযানেও কাজ হবে না। এটার জন্য সাপ্লাই চেইনটা যেটা আছে সেটার মধ্যে কাজ করতে হবে। আর মোর ইম্পর্টেন্ট থিং হচ্ছে ডিমান্ড অ্যাসপেক্ট যেটা আছে। এখানে তো 2-3 জনের নাম বলছেন, হু আর দ্য কাস্টমার, কারা এই জায়গায় গেছে, কারা এগুলো নিছে এবং তাদের রিকোয়ারমেন্টটা কি এবং কেন এই এদের মধ্যে এই মাদক আসক্তি। আপনি সেই জায়গায় যদি কাজ না করে মাঝে মধ্যে পুলিশি অভিযান, ওই যেরকম ক্যাসিনো নিয়ে কয়েকদিন আমরা দেখলাম, আবার এখন আরেকটা হলো কি হাইব্রিড নেতৃত্ব নিয়ে দেখছি, আবার এখানে এখন মডেলিং এবং সিনেমা জগৎ নিয়ে দেখছি। এইগুলো হচ্ছে একেবারে টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। আপনি যদি টোটাল একটা কন্টিনিউয়াস এফোর্টের মধ্যে না থাকে জিনিসগুলা, মাদক নিয়ন্ত্রণ কোনো চিরুনি অভিযান দিয়ে নিয়ন্ত্রণ হবে না। এটা একটা অনবরত চেষ্টা এবং এটার আরো অন্যান্য যে সামাজিক সাংস্কৃতিক দিকগুলো আছে, কারণ এখানে বড় ধরনের মোটিভেশন দরকার। কারণ যারা নেশা করে, নেশাগ্রস্ত, তারা যথেষ্ট যুক্তি দেখায় তাদের নেশার পক্ষে। তো সেইটা কেন হচ্ছে, সেই জায়গাটা আমরা যদি বলি, এটা তো হলো একটা উচ্চ শ্রেণীর মাদক আসক্তি। আপনি দেখছেন পুরো বাংলাদেশে জেলা শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে, ইভেন বস্তি পর্যন্ত এই মাদকের যে বিস্তার, সেটা কিন্তু এটা এই ফান অথবা ফ্যাশন করে না। ওটা হচ্ছে অনেক ধরনের হতাশা, কর্মহীনতা, চাকরিহীনতা অথবা অনিশ্চয়তা, এগুলো বহু কিছু যুক্ত হয়ে গেছে। আর মানুষ বহুবার, আমি আপনাদের এই অনুষ্ঠানে বলছিলাম, মানুষ এক পর্যায়ে কোনো না কোনো নেশা করবে। আর সেটা যদি তাকে ভালো নেশা ধরিয়ে দেওয়া যায়, তাকে যদি খেলাধুলা, বই পড়া অথবা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইনভলভ করা না যায়, তখন সে অলস সময়টা এবং তার যে এই বসে থাকার অবস্থাটা, এইটাকে সে এক পর্যায়ে ওই দিকে নিয়ে যাবে। সেজন্য আমাদের দেখেন সামাজিক সাংস্কৃতিক কর্ম এমনি করোনার কারণেও বন্ধ, তারপরেও গত 1 দশকে ওই জায়গাটায় আমরা তেমন কোনো কাজ করিনি। সরকারি ভাবেও যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য যে ধরনের পৃষ্ঠপোষক দরকার, খেলার জন্য, খেলাধুলার জন্য, মাঠের জন্য, সেগুলো আমরা কোনো কিছুই ব্যবস্থা অবশিষ্ট রাখিনি। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, একটু যদি যোগ করেন, সেটা হচ্ছে আপনি এই যে অভিযান যেটি আমরা দেখলাম, এই যে মাদক এবং চলচ্চিত্র জগতের যারা আছেন, যেসব প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এই 2-1টি অভিযানে, কি ধরনের প্রত্যাশা তাগিদ থাকবে যারা পেছনের হোতা, কিভাবে তারা এই পর্যন্ত আসতে পারলো, সেই জায়গায় কোনো প্রত্যাশা আছে কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে? না, আমি আমি কোনো প্রত্যাশাই করি না এটার থেকে। এটা হলো একটা আইওয়াস, এটা 2-4 দিন উত্থিত থাকবো। আর আমাদের এই মিডিয়াগুলো 40টা মিডিয়ায় আমরা এগুলো টক শো করবো এবং আবার সীমিত হয়ে যাবে। কিন্তু আমি বলছি, এটার জন্য আলাদা দপ্তর আছে, আমাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। এর পাশাপাশি আমাদের যে সমাজ কল্যাণ এবং অন্যান্য যে শিশু মহিলা বিষয়ক প্রত্যেকটা এই ধরনের কর্মসূচি থাকতে হবে। অর্থাৎ আপনাকে মাদক আসক্ত, ইভেন কেউ যদি মাদক আসক্তি থেকে আপনি জোর করে আইনের সাহায্যে জেলে নিয়ে তাকে বিরত রাখেন, কিন্তু তার জন্য যদি আপনি রিহেবিলিটেশনের ব্যাপারটা না থাকে, সে কেন এটা করছিল, সেই আমি আবারও বলছি, কেবলমাত্র উচ্চবিত্ত এই কয়জন বা সিনেমা মডেল, এদের মাদক আসক্তি নিয়ে আপনি আলোচনা করলে জিনিসটা সমাধান হবে না। মাদক আসক্তি আপনি রাস্তায় রাস্তায়, পথে পথে সব জায়গায় হয়ে গেছে। পেন্সিল থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কম দামি ক্ষতিকর মাদক কিন্তু বাজারে আছে। আর একটা তো ওই এলএসডি হাই বিয়ার আসছে। কিন্তু আমি বলছি, মাদক আসক্তি দূর করতে গেলে একটা সম্মিলিত প্রয়াস করতে হবে। এটা কেবলমাত্র এই র্যাবের এরকম জটিকা অভিযান, চিরুনি অভিযান মাঝে মধ্যে যেগুলো শুনি, এগুলো দিয়ে মাদক আসক্তি দূর করা যাবে না। আর এই যে সমাজের অন্যান্য যে অনাচারগুলো আছে, সেগুলো বন্ধ করা যাবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবু সাইদ খান, আপনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গে আছেন, আমি একটু জানতে চাই, গণমাধ্যমের ট্রিটমেন্ট নিয়ে বলছিলেন, আপনিও বলেছেন, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেছেন, নাজমুল আশরাফ কিছুটা বলেছেন। আমি একটু জানতে চাই, মানে কতটা সমীচীন মনে হয়েছে এই যে যতটা কাভারেজ আপনি পত্রিকা, অনলাইন, ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় প্রতিচ্ছবির জায়গা, টেলিভিশন, সবকিছু মিলিয়ে একটু আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই। বাংলাদেশের গণমাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তবে অনেক সময় হাওয়ার সঙ্গে আমরা চলি। আমরা হাওয়ার বিপরীতে কখনো চলতে হয়, কখনো নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা দরকার এবং তার প্রতিফলনটা দরকার। সেই ক্ষেত্রে আমরা সেই দায়িত্বশীলতার পরিচয় দেওয়াটাও আমি জরুরি মনে করি।
আমি একটা কথা এই প্রসঙ্গে বলি, জি যে আমরা বড় বড় পৃথিবীর যে শিল্পীদের জীবন যদি আলোচনা করি, অনেক সময় তারা পিচ্ছল পথে হেঁটেছেন এবং হাঁটতে হাঁটতে গিয়ে তারা সংশোধিত হয়েছেন এবং তারা পৃষ্ঠপোষকতা পেয়েছেন, গাইডেন্স পাওয়ার মধ্য দিয়ে তারা বিশ্বের সেরা শিল্পীতে পরিণত হয়েছেন। আপনার জীবনীগুলো পড়ি যদি আমরা, কিন্তু এখানে যে গাইডের কথা বলছেন, এই গাইডটা কে করবে? এই গাইডটা কে করবে? আমরা চলচ্চিত্র জগতের কাউকে তো দেখলাম না এই যে অভিযান চলছে এর বিরুদ্ধে একজনও কথা বলতে, মানে না, বিরুদ্ধে তো কথা বলার বিষয় না, বিরুদ্ধে কথা বলার বিষয় না। বিষয়টা হচ্ছে, যেমন ধরুন যে বাংলাদেশের চলচ্চিত্রে এখানে বিভিন্ন অর্গানাইজেশন রয়ে গেছে, তো ঠিক আছে, পরিবেবী পরিমণির যদি স্খলন ঘটে ইত্যাদি ঘটে, তো ধরুন যে কারো সন্তান, আমি একটু বলি, কারো সন্তান যদি আদালতে যায়, অন্যায় করে যদি গ্রেফতার হয়, তার বাবা কিন্তু তার পাশে গিয়ে দাঁড়ায়, তারপরে ছেলেকে কারেকশন করার চেষ্টা করে। কিন্তু ঠিক আমিও আশা, এটা সঙ্গতভাবেই প্রত্যাশিত যে এখানে যারা চিত্র জগতের সঙ্গে জড়িত আছে, চিত্র জগতে যারা অভিভাবক, তাদের তো দায়িত্ব হচ্ছে যে পরিমণিকে গাইড করা, তার পাশে দাঁড়ানো, তাকে মুক্ত করা এবং তারপরে তাকে সঠিক পথে পরিচালনা করা। এই গাইডেন্সের অভাব, অভিভাবকত্বের অভাব আমার মনে হয় চিত্র জগতে, সংস্কৃতি জগতে এটা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা একটু অন্য প্রসঙ্গে যাব। আমি নাজমুল আশরাফ আপনার কাছ থেকে একটু ছোট্ট করে জানতে চাই, গণমাধ্যমের নিয়ে আপনারা সবাই একটু একটু বলেছেন, আমি একটু জানতে চাই, মানুষের আগ্রহের জায়গায় তো গণমাধ্যম কাজ করে, এই জায়গায় মানে তার খুব বেশি ব্যত্যয় আপনি দেখেছেন কেন, এই যে কভারেজ যতটা হয়েছে? আমার মনে হচ্ছে কি, সামাজিক মাধ্যম যেহেতু নিয়ন্ত্রণহীন, দায়িত্ব জ্ঞানহীন একটা প্ল্যাটফর্ম, এবং সেখানে যে যা খুশি তাই করছে, এবং বড় বড় ঘটনায় আমার আপনার পাশাপাশি দেখবেন অসংখ্য মানুষ মোবাইল ফোন নিয়ে কিন্তু ওইসব স্পটে যায়, তারা ছবি তুলে নিয়ে আসে, তারা ফ্রি স্টাইলে মনের মাধুরী মিশায়া সত্য মিথ্যা আপনার মিশ্রিত করে যা কিছু তৈরি করে, এক ধরনের উত্তেজনা, এক ধরনের সেন্সেশন তৈরি করে দর্শক টানার চেষ্টা করে। আমাদের গণমাধ্যম যেন সামাজিক মাধ্যমের ওই প্ল্যাটফর্মের সাথে প্রতিযোগিতা করছে, যার ফলে গণমাধ্যমও কিন্তু এই যে মানুষের আগ্রহ তো মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি থাকে, খারাপ জিনিসের প্রতি থাকে, সেটাকে আপনি তুলে ধরবেন। গণমাধ্যমের নিজস্ব একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে পালন না করে, কিন্তু এই যে মোবাইল সাংবাদিকতা যেটা চলছে, যে যার ইচ্ছা মতো যে যায়, মানে গতকালকে তো আপনি দেখেছেন ক্যামেরার ফ্রেমে মোবাইল ছাড়া কিছু, মোবাইল আর ওই যে আপনার সেলফি স্টিক, এর বাইরে খুব বেশি কিছু চোখে পড়ে না, মানে ছবি পাওয়া কঠিন হচ্ছে। আজকেও একই অবস্থা, এখান থেকে পরিত্রাণের উপায় কি দেখেন? না, এখানে তো ধরেন গণমাধ্যমগুলোর তো পরিচয় আছে, প্রতিষ্ঠিত, তাদের অফিস আছে, লাইসেন্স আছে, বৈধতা আছে, সংবাদকর্মীরা তাদের কি বল নিয়ম কানুন অনুযায়ী সাংবাদিকতা করে যান। তার সাথে যে এই 101টা ভেজাল ঢুকছে, এদেরকে গণমাধ্যম কর্মীরা যতটা না ঠেকাতে পারবেন, তার চেয়ে বেশি হোস্ট যারা বা আইন শৃঙ্খলা বাহিনী বা ধরেন র্যাবের অনুষ্ঠানে ওরা কিভাবে ঢুকে পড়ে, ওদের পারমিশন কে দেয়, এদেরকে ঠেকানো উচিত। আর একটা লাইন বলবো, যে বিষয়ে আপনি ছেড়ে যাচ্ছেন, সেটি হচ্ছে যে এই মদ মাদক আমরা মিশিয়ে ফেলছি, যেটা মিজান স্যার বলছিলেন, কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদের মূল কাজ হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা দেশে। আমরা কিন্তু এই সাম্প্রতিক কোনো ঘটনাতে তাদের উপস্থিতি দেখলাম না, তাদের কোনো ভূমিকা দেখলাম না। এটা যেমন একটা বিষয়। আর মদ আর মাদক মিশিয়ে ফেলার কারণে আর প্রত্যেকটি ঘটনা যেভাবে মদটাকে সামনে নিয়ে আসা হয়েছে, মনে হচ্ছে যে বাংলাদেশে বুদ্ধি মদ নিষিদ্ধ। বাংলাদেশে তো মদ নিষিদ্ধ না, আপনার নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আপনাকে মদ পান করার সুযোগ দেওয়া হয়, কিন্তু এইভাবে শুধু মদটাকে সামনে নিয়ে আসা, সাথে আবার অন্য কিছু মাদক দিয়ে দেওয়া, এটা কেমন যেন একটা একই স্ক্রিপ্টের মানে কি বল অনেকগুলো সংস্করণ মনে হয়েছে আমার এখানে। জি, অনেক ধন্যবাদ। আমি এক লাইন যোগ করতে চাই। আপনি ব্যক্তিগতভাবে কেউ একজন ফেসবুকের টেকনোলজি ব্যবহার করে লাইভ আসছে, আর এটা যখন মূল ধারার মাধ্যমে আপনি আবার এটাকে সম্প্রচার করছেন, এখন এখানে এই জিনিস আমি আর কখনো দেখি নাই। কেউ একজন তার ব্যক্তিগতভাবে কিছু একটা লাইভ করছে, আর আপনি আবার মূল ধারার টেলিভিশনে এটাকে আপনার সম্প্রচার করছেন। আমি মানে এইসব জিনিসগুলো আমাদের নতুন, তো আমরা ট্রায়াল এন্ড এরর, এগুলো থেকে তো অনেক ক্ষতিকর ঘটনা ঘটে যেতে পারে, বিশেষ করে এগুলো যদি আপনি এনকারেজ করেন। আর না, কিন্তু ডক্টর মেজর রহমান, মূলধারার গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আপনি দেখছেন, মানে পার্থক্য, কোনো কিছু পার্থক্য চোখে পড়ছে না? ভাষাগত মানে পরিশীলিত একই রকম মনে হচ্ছে? শোনেন, একজন লাইভে ব্যক্তিগত মোবাইলে কি বলছে, এটা যখন জাতীয়ভাবে সরাসরি সম্প্রচার আপনি করে দিচ্ছেন, আপনি জানেন তো না ওখানে কি বলতে পারে, কি দেখাইতে পারে। সে যদি আরো বাজে একটা কিছু দেখাইতো, তাহলে কি করতেন?
আপনি এই জন্য এগুলো খুব সেনসিটিভ, আমাদের এগুলো বোধহয় আরো অনেক কিছু এক্সপেরিয়েন্স গেদার করার দরকার আছে। সেখানে যদি মানে আরো বাজে জিনিস চলে আসতো তাহলে কি হতো? এটা কোনোভাবেই হতে পারে না। একজন ব্যক্তিগতভাবে সম্প্রচার করছে আর এটাকে জাতীয় মিডিয়ার মধ্যে আপনি স্ক্রিনে এনে দেখাচ্ছেন পুরো জাতিকে। আই ডোন্ট থিংক সো এটা একটা জার্নালিজমের কোন ইয়ার মধ্যে পড়ে কিনা। এটা আমি জার্নালিজম করি নাই, আশরাফ এবং এটা সাইদ ভাই ভালো বলতে পারবে। এটা আমি একটা লাইন বলে পাবো, সেটা হচ্ছে যে এই যে বললাম দায়িত্ব জ্ঞানহীন সামাজিক মাধ্যমের যে সস্তা জনপ্রিয়তা, গণমাধ্যম যেন সেখানে একটা প্রতিযোগিতায় নেমে গেছে, এই জায়গাটা থেকে আমাদের সরে আসা উচিত। জি, অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। আমি একটু টিকা প্রসঙ্গে আসতে চাই। করোনা পরিস্থিতি এখনো ভয়াবহ অবস্থা, 264 জন রেকর্ড মারা গেছে। টিকা নিয়ে সরকারের যে পরিকল্পনা আপনি দেখছেন, বলা হচ্ছে যে 2 মাসের মধ্যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে চায় সরকার। সেই রকম পর্যাপ্ত টিকার ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা? নাজমুল আশরাফ। জি, না, টিকা কর্মসূচি আমাদের বেশ ভালোই চলছে এবং এক সময় তো আমাদের টিকা সংকট হয়ে গেল, কোথেকে পাবো, কোন দেশ থেকে পাবো, সেগুলো নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল। এখন যে হারে টিকা আমরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি এবং আমাদের যা মজুদ এবং টিকা কার্যক্রম যা চলছে, আমি বলবো সেটা অনেকটাই আশাপ্রদ। কারণ টিকা সংকট কিন্তু সারা বিশ্বে আছে। আমরা যে পরিমাণ টিকা পেয়েছি এবং পেতে যাচ্ছি, এইটাও অনেক দেশের কপালে জোটে নাই। সে জায়গায় আমি হতাশ না, কিন্তু টিকা কার্যক্রম যেভাবে পরিচালিত হচ্ছে সেখানে মানুষের কোনো হয়রানি, দুর্গতি, অনিয়ম হয় কিনা টুকটাক খবর আমরা দেখি, সেই জায়গাটা একটু তদারকি দরকার। আর সরকার যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করে অনেক ক্ষেত্রে সেগুলো একটু অবাস্তব হয়। যেমন 2 দিন আগে আমাদের আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছিলেন যে 11 তারিখ থেকে 18 বছরের উপরে কেউ টিকা ছাড়া বেরোতে পারবে না, বেরোলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা তিনি প্রত্যাহার করে নিয়েছেন 2 দিন পরে। কিন্তু এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবা উচিত ছিল। প্রথম কথা হচ্ছে কি, 18 বছরের উপরে কি আমি চাইলে টিকা নিতে পারবো? এখনো তো 18 বছরে আসে নাই, টিকা দেওয়ার বয়স 25-এ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই 1 সপ্তাহের মধ্যে আপনি এত সব মানুষকে টিকা দিতে পারবেন কিনা? তার মানে সব মানুষ ঘরে বসে থাকবে? অনেক ক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা আপনার দুর্বলতা বা বাস্তবতা বর্জিত কিছু ব্যাপার দেখা যায়। এছাড়া আমি বলবো সামগ্রিকভাবে টিকা কর্মসূচির সামগ্রিকভাবে যদি বলি, দোষ ত্রুটি আপনি অনেক দেখাতে পারবেন, বলতে পারবেন। সামগ্রিকভাবে আমাদের দেশে সারা বিশ্বের বাস্তবতায় টিকার সংকট, টিকা নিয়ে রাজনীতি, টিকা নিয়ে আপনার কূটনীতি, এই সব কিছুর পর আমি বলবো বাংলাদেশ সরকারের টিকা কর্মসূচিতে অনেক সন্তোষ প্রকাশ করার সুযোগ আছে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক। জি, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, এই যে টিকা কার্যক্রম নিয়ে কতটা সন্তুষ্ট আপনি? একটু যোগ করবো, সেটি হচ্ছে যেটি 7 তারিখ থেকে গণটিকা কার্যক্রম শুরু করার কথা ছিল, সেটি 7 দিন পিছিয়ে 14 তারিখ থেকে হচ্ছে। মানে খুব অল্প দিনের ব্যবধানে পরিকল্পনা পরিবর্তন, এই জায়গায় একটু সব মিলিয়ে যদি একটু বলেন, আরো গোছানো পরিকল্পনা আশা করেন কিনা? মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এটা যেটা প্রত্যাহার করছেন, আমি ওই দিন এটা শোনার পরে পরে মনে হয়েছিল একটা ওনার একটা শব্দগত চয়ন, এটা জিনিসটা হওয়া উচিত ছিল মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে, যেটা এখনো চলছে। সেটাই আরো জোরালো করার কথা। যারা কেউ যদি মাস্ক না পরে বের হয়, কারণ হেলমেট না পরলে যদি আপনি পুলিশ জরিমানা করতে পারে, কারণ হেলমেট কারো ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া ছাড়া আর কোনো কাজ করে না। হেলমেটের কারণে অন্য কেউ আহত নিহত হয় না, ওই যে মোটরসাইকেল চালায় সেই তো আহত নিহত হয়। একইভাবে আপনি যখন এই হেলমেট না পরলে কলকাতায় 2000 টাকা জরিমানা, ওটা ওই দিনও বলছিলাম। এখানেও হেলমেটের মতোই যদি আপনি কেউ যদি মাস্ক না পরে, তাহলে তাকে একটা জরিমানা করার পুলিশ সার্জনকে এই ওই আইনের মধ্যেই দেওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা না। এই আমার মনে হয় মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এইটা বলতে গিয়ে আসলে টিকার কথাটা কনফিউজ করছেন। ওটা বরং উনি এই ডিসিশনটা উইথড্র করার দরকার ছিল না, বললে হয়তো যে আমার শব্দ চয়নে ভুল হয়েছে, ওটা হবে টিকা না মাস্ক। তাইলে এটা অনেক বড় ভুলের জায়গা, এটা অনেক বড় ভুল, এটা তো মিস্টেক বলবেন না। আমি একটু দ্বিমত করি। এবং উনি ওখানে বলেছেন যদি আমরা এখন সংসদ অধিবেশন চলছে না, যদি এমন হয় আমরা অধ্যাদেশ জারি করে এটা করব। না, অধ্যাদেশ ওইটার জন্য জারি করতে পারে। না, উনি একাধিক মিডিয়াতে ওনার এই বক্তব্য স্লিপ করেছেন। জি, এটা স্লিপ অফ টাং না। ওদিন রাতে তিনি একাধিক মিডিয়াতে এটার সপক্ষে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হিসাব নিকাশ করে দেখিয়েছেন। যুক্তি দিয়েছেন। উনি যেটা বলছেন, উনি কি বলছেন, কতক্ষণ বলছেন, সবই তো আমি শুনছি। তারপরে ওনার বলা উচিত ছিল, আজকে যখন এটা উইথড্র করে তখন বলা উচিত ছিল আসলে শব্দ চয়নে বলেছে, এটা বললে সবচেয়ে ভালো হতো। না, ওই রাতে একাধিক মিডিয়াতে উনি ওনার বক্তব্যকে স্ট্রিট করেছেন। আবার আমি বলছি ওনার স্টিক করার দরকার ছিল না, আমি এইটাই তো বলতেছি, আমি তো ওনাকে সাপোর্ট করতেছি না। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আবু সাইদ খান একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে পরিকল্পনার একটি
জি, আমরা শেষ করব কালের কণ্ঠের প্রধান শিরোনাম দিয়ে একটু প্রশ্ন রাখতে চাই আবু সাইদ খান। পরিকল্পনার গলদে হোঁচট গণটিকায়, টিকা ব্যবস্থাপনার কারিগরি স্তর ও নীতি নির্ধারণী স্তরের সমন্বয়হীনতার আবারও প্রশ্ন, যেটি হচ্ছে 7 তারিখ থেকে গণটিকা দান কর্মসূচি ইউনিয়ন পর্যায়ে শুরু হওয়ার কথা ছিল, সেটি 14 তারিখ থেকে হচ্ছে। খুব আগের সিদ্ধান্ত না, অল্প সময়ের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন হলো। জি, যথেষ্ট হোমওয়ার্ক দরকার এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনি প্রতিদিন, অর্থাৎ যে 7 তারিখে আপনি 14 তারিখের আগে রেডি হতে পারবেন না, প্রস্তুত হতে পারবেন না, তবে আপনি কেন 7 দিন সময় নিয়েছিলেন? এই যে বারবার সিদ্ধান্ত পরিবর্তন, এখন আমরা এমনকি সাধারণ মানুষ পত্রিকা পড়ার পরও যে গুলো দেখে আবার ভাবে যে এই জায়গাটা স্কিপ করবে কিনা, গভর্নমেন্ট এখানে থাকবে কিনা, এই ধরনের ব্যাপারটা রয়েছে। এখন পর্যন্ত টিকাদান পদ্ধতি সঠিকভাবে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে গণটিকা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে যখন টিকা প্রদান করা হবে সেই ক্ষেত্রে কতটুকু প্রস্তুত, আমার কিন্তু একটু সংশয় রয়েছে। এই ক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতি দরকার। এই ধরনের গণটিকা ইতিপূর্বে আমরা দেইনি, শিশুদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, অতএব সেই ক্ষেত্রে আরো প্রস্তুত হওয়া দরকার এবং সেই কাজগুলো আমার মনে হয় যে করাটা উচিত। আর একটা হচ্ছে যে বিধিনিষেধের ক্ষেত্রেও কিন্তু কিছু ভুল বোঝাবুঝি আছে, কিছু কিছু বিধিনিষেধ থাকবে, তো সেই থাকবে কোনটা থাকবে না এ ব্যাপারে যথেষ্ট প্রচারটা দরকার এবং সেটাকে ফাইন্ড আউট করা দরকার। যেমন ধরুন বিভিন্ন অনুষ্ঠান এগুলো বন্ধ থাকবে, বিয়ে জন্মদিনের অনুষ্ঠান এগুলো বন্ধ থাকবে, স্কুল কলেজ বন্ধ থাকবে, তাহলে কোনটা বন্ধ থাকবে আর কোনটা খোলা থাকবে, তো সেইগুলোকে আর একটু স্পষ্ট করা দরকার এবং আমাদেরকে সেইভাবে ধারাবাহিকভাবে এখানে পদক্ষেপগুলো নেওয়া উচিত। কেননা বিধিনিষেধ আপনি কিন্তু তুলে দিচ্ছেন না এবং পুরো 100 তুলে দেওয়া সম্ভব না, এটা সরকার এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে একমত, কিন্তু সেই ক্ষেত্রেও একটা নিয়ম পদ্ধতি ভিতর দিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত। তড়িঘড়ি করে এমন কিছু বলা উচিত না যে কিছুক্ষণ পরে সেটা উদ্যোগ করতে হয়। জি, নাজমুল আশরাফ। আমি এক কথা শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের সংক্রমণ এবং মৃত্যুর যে রেকর্ড প্রতিদিন আমরা দেখছি, তাতে করে এটা কিন্তু এখনো উদ্বেগজনক, আশঙ্কাজনক। বিশেষজ্ঞদের কথা আমি আপনি সাধারণ মানুষ হিসেবে বুঝি এবং যেটা সারা বিশ্বে মেনে চলা হয়, যে টানা 3 সপ্তাহ যদি 5% নিচে থাকে তাহলে আপনি আস্তে আস্তে সচল করতে পারেন স্থাপনটি। কিন্তু আমরা এর আগেও যেমন উল্টাপাল্টা করেছি, এবারও কিন্তু বলা হচ্ছে যে আপনার 5 দিন যে বাড়ানো হলো 10 তারিখ পর্যন্ত, 11 তারিখ থেকে গণপরিবহন, দোকানপাট, হ্যান ত্যান এগুলো চলবে। আবার কিন্তু আমরা সেই ঝুঁকির দিকে যাচ্ছি, কিন্তু আমাদের সংক্রমণের অবস্থা কিন্তু সেটা না। WHO সহ এক্সপার্টসরা কিন্তু সেটা বলেন না। সেই ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্তটা কতটা সঠিক হবে, আবার একটা খুব বাজে অবস্থায় গিয়ে আবার টানা 2-3 সপ্তাহ আমরা টানা দেব, মানে আপনি সময় মতো যদি দুই দিনের কাজ যা হয় অসময় সেটা 10 দিনে হবে না। আমরা যে এই গত 1.5 বছর ধরে আক্রান্ত অবস্থার মধ্যে যাচ্ছি, আমাদের এই লকডাউন, বিধিনিষেধ মান্য করা, নিয়ম কানুন সবকিছুর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কখনোই কঠোরভাবে পরিপূর্ণভাবে সময় মতো দিতে পারিনি। আমরা যদি 6 মাস আগে, 1 বছর আগে যদি কঠিন কঠোরভাবে 2 মাস 3 মাস লকডাউন দিয়ে কষ্ট করে সেরে ফেলতাম, তাহলে পরিস্থিতি কি হতো আমরা জানি না। অনেক ধন্যবাদ। সেটি বাংলাদেশের বাস্তবতা কতটা সম্ভব সেই অনুধাবন নিশ্চয়ই সরকারের মধ্যে আছে। আমি একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকে দিয়ে শেষ করব। মানে সরকার এখন আপনার কাছে কি মনে হয় যে লকডাউনে বিশ্বাস করছে নাকি টিকার উপরে বেশি জোর দিচ্ছে? জি, এটা আশরাফ যেটা বললাম, আশরাফ যে 3 মাসে যে সারতাম কিনা, এই জিনিস কেরালায় করছিল ভাই। কেরালার বহু প্রশংসায় সাইদ ভাই আমরা এখানে বসে বসে করছি টেলিভিশনে, কিন্তু এখন ভারতবর্ষের সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কেরালায়। আপনি এগুলো নিয়ে আসলে কোনো মানে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এটা ওই সময় বন্ধ এখন ডেল্টা আসার কারণে ইউরোপ আমেরিকা এখন নতুন করে আক্রান্ত। এটা হ্যাঁ সব জায়গাতে হবে। আপনি সিডনিতে এখন একটা লকডাউন চলছে, সিঙ্গাপুরে স্কুল খুলে বন্ধ করে এখানে লকডাউন চলছে, আর মানে জাপানে বিভিন্ন শহরে বহু কিছু। আপনি এটাকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের যে কাজটা বাধ্যতামূলক করতে হবে সেটা হলো মাস্ক হলো সবচেয়ে বড় প্রতিরোধ, এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা বাধ্যবাধকতা। আর টিকাদান নিয়ে আমার বলা হচ্ছে যেটা গণটিকা শব্দটা তো ইউজ করা উচিত না। আরে গণটিকা, আপনি টিকা দেওয়ার জন্য কজন কত লোকে পাবেন না। এখন যেরকম আগ্রহ দেখতেছেন পৃথিবীর বিভিন্ন দেশে টিকা দেওয়ার জন্য, আমেরিকাতে $100 করে দেওয়া লাগতেছে টিকা দেওয়ার জন্য। তো আমি যেটা বলছি, এটা একটা ম্যানেজমেন্ট থাকতে হবে। এখন যদি বলেন যে সবাই আসেন টিকা দিতে, কেন্দ্রে চলে আসেন, তো কয়েক হাজার লোক চলে আসতে আপনি কি হবে এটা? অনেক ধন্যবাদ। আমরা আশা করি যারা কর্তা ব্যক্তি আছেন তারা বিষয়গুলো নিশ্চয়ই নজরে আনবেন। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে আবু সাইদ খান, নাজমুল আশরাফ, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংলাপ দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো সময়টা বেশ খারাপ, নিশ্চয়ই বাইরে গেলে মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।